দক্ষিণ ভারত তুঙ্গভদ্রার তীরে যে বিখ্যাত রাজ্য বিজয়পুর, সেই যে রাজার উপপত্নীর সংখ্যা ছিল প্রায় 12,000। জৈন ধর্মগ্রন্থ বৃহৎকল্পে একজন এরকম রাজার নাম পাই, যেই রাজ্যের রাজপুত্র একটা মেলা বা তীর্থ থেকে 500 জন যুবতীকে ধরে নিয়ে আসছে নিজের ভোগবিলাসের জন্য। এবং ওই রাজ্যের সাধারণ চাষার কন্যা, জেলের কন্যা, এদেরকে যখন ধরে নিয়ে আসে ভোগবিলাস করার জন্য, তখন স্বভাবতই রাজ্যের সেই সব প্রজারা, সেই সব মেয়েদের বাবারা, ভাইয়েরা, মায়েরা রাজ্যের যে রাজা তার কাছে এসে নালিশ জানায় যে আপনার ছেলে আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে আসছে, আমরা বিচার চাই। রাজা কি বিচার করে? রাজা কিন্তু বিচার করে না। রাজা তখন একটা চাতুর্যপূর্ণ খেলা খেলে। রাজা বলে, আপনাদের মেয়েরা যদি আমার পুত্রবধূ হয়, এই সম্মান যদি তারা লাভ করার সুযোগ পায়, আপনারা কি এটা মেনে নেবেন না? ওই রাজপুত্র তো 500 বিয়ে করার দরকার নাই, ওই 500টা মেয়ে কিন্তু ওর স্ত্রীর মর্যাদা পাবে না। ওরা প্রত্যেকেই ছিল ওদের ভোগ্য সামগ্রী। এবং ওইভাবেই তাদের রেখে দেওয়ার যে প্রবঞ্চনা, এইটাকে কার্যকর করার জন্যই রাজপুত্রকে আড়াল করে রাজা এই চাতুর্যপূর্ণ খেলাটা খেলে। আমরা রাজতরঙ্গিনীতে দেখি একজন রাজা হঠাৎ করে তার কামতাড়িত হয়ে উঠলো তারই কোনো এক মন্ত্রীর স্ত্রীর প্রতি, এবং সে মন্ত্রীকে বলতেছে, তোমার স্ত্রীকে তো আমি চাই। তখন মন্ত্রী বলতেছে যে, রাজামশাই, আপনি চাইলেই আমার স্ত্রীকে হরণ করতে পারেন, কিন্তু আপনি যখন আমার স্ত্রীকে ধরে নিয়ে যাবেন বা ভোগের নিমিত্তে নিয়ে যাবেন, তখন রাজ্যের প্রজারা কিন্তু এটা ভালো চোখে দেখবে না। মন্ত্রী কি রাজাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা নিয়ে এটা বলছিল? না। মন্ত্রী জানে রাজা যা চায় তা থেকে রাজাকে বঞ্চিত করা যাবে না। মন্ত্রী বরং রাজার কথাটাকেই মেনে নেওয়ার জন্য আরেকটা চাতুর্যপূর্ণ খেলা খেলে। সে বলে যে, আমি বরং আমার স্ত্রীকে দেবদাসী করে দিই, দেবতার নিমিত্তে উৎসর্গ করে দিই, যা কিছু দেবতার ভোগ্য সেটা আপনারও ভোগ্য, তখন আর মানুষ এটাকে খারাপ চোখে দেখবে না। আমরা যদি আমাদের বাংলা অঞ্চলের কথা বলি, বিজয়পুর, রামাবতী বা প্রাচীন বঙ্গপুণ্ড্রের যে নগরগুলা, সেইগুলা তো এরকম নগরী ছিল, রাজ অন্তপুর ছিল, এবং রাজাদের ভোগবিলাস কিন্তু জারি ছিল। প্রাচীন যে সংস্কৃত কাব্যগুলা বাংলার, সেইগুলাতে দেখা যায় এরকম বলা হচ্ছে, নগরগুলি পূর্ণ ছিল, বা নগরের সবচাইতে ঝাঁকজমকপূর্ণ গৃহগুলা আলোকিত করেছিল এরকম রূপ উপজীবিনী বা বারাঙ্গনা মেয়েরা। এইসব মেয়েরা কিন্তু স্বেচ্ছায় কখনো এইসব প্রাসাদে আসে নাই, বরং তাদেরকে কখনো তীর্থযাত্রা থেকে, কখনো গ্রাম থেকে, কখনো হাট বাজার থেকে ধরে নিয়ে আসা, লুট করে নিয়ে এসেই এইসব রাজ অন্তপুরের সৌন্দর্য বর্ধনের জন্য এবং রাজা ও রাজপুরুষদের ভোগ বিলাসের জন্য এদেরকে এইখানে নিয়ে আসা হতো। এবং আমরা প্রাচীন সাহিত্যগুলা যখন পাঠ করি, তখন দেখি যে ওই সময়কার যেই সব লেখকরা, এমনকি বাদশাহ নায়ের কামাসূত্রে পর্যন্ত, এই বিষয়গুলাকে খুবই গৌরবের সাথে, যে কোনো একটা নগরীতে, কোনো একটা রাজগৃহে, কোনো একটা রাজ অন্তপুরে কি পরিমাণ নারী রয়েছে, কি পরিমাণ বারবনিতা, কি পরিমাণ উপপত্নী রয়েছে, সেইটাকেও একরকম গৌরব হিসাবে, গ্লোরি হিসেবে প্রচার করা হচ্ছে। বাংলা সাহিত্যেই বা বাংলা অঞ্চলে লেখা সাহিত্যে এরকম বলা হয়েছে যে এইসব মেয়েরা হচ্ছে পিঞ্জরাস্থিত সুখ, মানে পিঞ্জরার মধ্যে থাকা সুখ পাখির মতো। এবং এদের এদের শরীর, এদের চারপাশ, এদের গৃহ বহু দুর্লভ দামি মণি রত্ন, হীরা জহরত মকরত এইগুলাতে পূর্ণ। এবং বলা হচ্ছে এইসব যুবতীরা যখন তাদের প্রেমিকদের সাথে ক্রীড়া করে, তখন তাদের যে অঙ্গে থাকা এইসব দুর্লভ মণিমুক্তা ছিঁড়ে ঘরের চারপাশে ছড়াইয়া পড়ে থাকে, এবং ওরা ফিরেও তাকায় না এইসবের দিকে। এইটাকে এক ধরনের গৌরব বা গ্লোরি হিসেবেই দেখানোর চেষ্টা করা হয়েছে। সো এই যে বাংলা অঞ্চল বা ভারতবর্ষে যেটাকে অন্তপুর, রাজ অন্তপুর হিসাবে পরিচয় করায় দেয়া হয়, সেইটাই কিন্তু পৃথিবীর অন্য একটা অংশে হারেম নামে পরিচিতি লাভ করে। হারেম শব্দটা আরবি, কিন্তু এটা সবচেয়ে বেশি জনপ্রিয় হয় খুব সম্ভবত তুরস্কে উসমানীয় সাম্রাজ্য বা উসমানীয় সুলতানদের সময়ে। হারেম সম্পর্কে যেসব ঝাঁকজমকপূর্ণ বর্ণনা সমকালীন বিভিন্ন লেখকরা দিয়েছেন, সেটা দেখলে মনে হয় পৃথিবীর সব ক্ষুধা, সব দারিদ্র, সব অভাব ছিল একদিকে, আর সমস্ত প্রাচুর্য, সমগ্র সুখ হারেম নামে রাজ অন্তপুরের ভেতরে নিহিত ছিল। দেখা যায় যে একটা হারেমে শত শত নারী, যারা শুধুমাত্র শাসক বা সুলতানের ভোগের জন্যই নিয়ে আসা হতো, এবং পৃথিবীর সমস্ত প্রান্ত থেকে সমস্ত ধরনের রমণীদের ধরে ধরে নিয়ে এসে একদম বাছাই করা মেয়েদেরকে রাজ অন্তপুরগুলোতে প্রেরণ করা হতো। শ্রীপান্থের হারেম নামে বই পড়তে পড়তে দেখতেছিলাম, ওইখানে বলা হচ্ছিল যে কিভাবে প্রত্যেকটা মেয়েকে রাজার ভোগের জন্য বা সুলতানের ভোগের জন্য নিয়ে আসা হয়, বাছাই করা হয়, তাদেরকে তৈরি করা হয়। এই যে রাজন্তপুর বা হারেমে যে খাদ্য খাবার এবং দুর্লভ জামা কাপড়ের, এরকম বলা হয় যে সুলতান যখন যাকে পছন্দ করতেছে, তার প্রিয়তম সঙ্গিনীরা কখনোই একটা কাপড় দ্বিতীয়বার পরে না। প্রতিদিনের খাদ্য খাবারের তালিকায় দেখা যাচ্ছে একদিনের জন্য কয়েক শত ভেড়া, গরু, মুরগ, দুনিয়ার যত রকমের দামি খাবার। পৃথিবীতে দুঃখ থাকতো, দারিদ্র থাকতো, খাদ্যের অভাবে মানুষের মৃত্যু,
প্রাচীন পৃথিবীর শতাব্দীতে শতাব্দীতে দশকে দশকে বছরে বছরে বিভিন্ন জায়গায় এটা হয়েছে, কিন্তু হারেমগুলার চিত্র ছিল সম্পূর্ণই বিপরীত। সেটা বাংলা হোক, ভারতবর্ষ হোক, কিংবা তুর্কিস্তান হোক, পৃথিবীর সমস্ত প্রান্তে, কিংবা গ্রিস, মেসিডোনিয়া, আমরা আলেকজান্ডারকে কথায় কথায় বলি আলেকজান্ডার দ্য গ্রেট, আকবর দ্য গ্রেট, কিন্তু এইসব পরাক্রান্ত শাসকদের ভোগ বিলাস এবং পৃথিবীকে দখল করা, আগ্রাসন চালানোর যে বাসনা এবং নারীদেরকে দখল করা, তাদেরকে ভোগ্যপণ্য হিসেবে রাজ অন্তপুরে ধরে নিয়ে আসা, এই যে প্র্যাকটিসগুলা, এই প্র্যাকটিসগুলার দিকে তাকাইলে কখনোই তাদেরকে আসলে ওই রকম করে গ্রেট বলা যায় না। সুলতান তৃতীয় মুরাদ, উসমানীয় সাম্রাজ্যের বিখ্যাত সুলতান, তিনি যখন মারা যান, বলা হয় যে তার সন্তানের সংখ্যা ছিল 103 জন এবং তার মৃত্যুর সময়ে 20 জনের মতো ছেলে এবং 27 জনের মতো মেয়ে জীবিত ছিল। সো সুলতান তৃতীয় মুরাদের পর তৃতীয় মোহাম্মদ যখন ক্ষমতায় আসে, তখন দেখা যায় যে তৃতীয় মোহাম্মদ ক্ষমতায় এসে তার পিতার যে বাকি 20 জন ছেলে সন্তান রয়েছে, মানে তার যে বৈমাত্রীয় ভ্রাতা রয়েছে, তাদের সবাইকে একে একে হত্যা করে ফেলে তার সিংহাসনকে নিষ্কণ্টক করার জন্য। শুধু তাই না, তার পিতার যে স্ত্রী বা উপপত্নীদের মধ্যে 7 জন ছিলেন সন্তান সম্ভবা, এদের সবাইকেও কিন্তু হত্যা করা হয়, সাগরের জলে নিক্ষেপ করা হয়, যেন তৃতীয় মোহাম্মদের পথে বা ক্ষমতার ভাগ নেওয়ার মতো কোনো মানুষ না থাকে। এই যে রাজ অন্তপুর, সেখানে অজস্র মেয়ে, সেই সব মেয়েদের আসলে কিভাবে ধরে নিয়ে আসা হতো, কি ছিল প্রক্রিয়া, এইটা ইতিহাসের বিভিন্ন লেখকগণ বিভিন্ন সূত্র দিয়ে এটা বোঝায় যে কোনো একজন সম্রাট বা কোনো একটা রাজা যখন নতুন কোনো অঞ্চল জয় করতেন, সেইখানকার যুবক যুবতীদের, পরিশ্রম করতে পারে এরকম যুবকদের এবং যুবতীদের, যাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করা যেতে পারে পণ্য হিসেবে, এদেরকে ধরে নিয়ে আসা হতো। এই সব মেয়েদের মধ্যে থেকে সবচেয়ে বাছাই করা, যাকে রাজা বা রাজপুরুষের সবচেয়ে ভোগ্যা, সবচেয়ে লোভনীয় বলে মনে হবে, সেই সব মেয়েদেরকে ধরে ধরে একদম বাছাই করে রাজ অন্তপুরে পাঠানো হতো। সো হারেম বলি, অন্তপুর বলি, এই জায়গাগুলা আপাত দৃশ্যে বাহ্যিকভাবে পৃথিবীর সমস্ত সম্পদ, সমস্ত প্রাচুর্যের ভাড়ার হলেও এইগুলা ছিল আসলে পৃথিবীর এক একটা অন্ধকারতম প্রকোষ্ঠ, এক একটা কৃষ্ণ গহ্বর। আমরা রাজ অন্তপুর বা হারেমগুলাতে তাকালে দেখি যে এখানে প্রচুর পরিমাণে পাহারাদার হিসেবে খোঁজা মানুষেরা ঘুরে বেড়াচ্ছে। খোঁজা আসলে কারা? খোঁজা হচ্ছে সেই সব পুরুষ যাদেরকে জীবনের একটা পর্যায়ে তাদের যে শুক্রাশয় উৎপাদনের যে কারখানা, তাদের যে অন্ডকোষ, এইটাকে ছিন্ন করে ফেলা হচ্ছে শরীর থেকে। তো এটা তো একটা বিকৃতি। একটা পুরুষকে বা একটা যুবককে, একটা বালককে তার একটা অঙ্গ ছেদ করে তার পৌরষ কেড়ে নিয়ে তারপর তাকে বানানো হচ্ছে একটা কৃতদাস, একটা একটা নির্বীজ একটা 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 প্রাণী, যার যার কোনো নারী সত্ত্ব কার্যকর নেই, যার কোনো পুরুষ সত্ত্ব কার্যকর নাই। এবং এই জিনিসটা শতাব্দীর পর শতাব্দী, হাজার হাজার বছর ধরে চলমান ছিল, কেউ কিন্তু খুব একটা প্রতিবাদ করে নাই। যেহেতু ওই হারেমগুলা ছিল সুলতানদের সন্তান, কন্যা, ভগ্নী বা তার প্রিয়তমা যে সঙ্গিনী বা উপপত্নীদের একটা মিলন মেলা। সো এইখানে কোনো পুরুষ পাহারাদার রাখলে সেইটা ওই মেয়েদের জন্য, ওই মেয়েদের সাথে কোনো ধরনের সখ্যতা তৈরি হয়ে যেতে পারে, ওই মেয়েদের দিকে লোলুপ হাত বাড়াইতে পারে, বা ওই রাজার ভোগের পণ্য, সুলতানের যে ভোগের জন্য যেসব উপপত্নী, তাদের দিকে কোনো পুরুষ যেন না তাকাইতে পারে, সেই জন্য এক ধরনের খোঁজা ব্যবস্থা, কিছু মানুষকে খোঁজা করে দিয়ে তাদেরকে পাহারাদার হিসেবে অন্তপুরে ঠেলে দেওয়া হচ্ছে। সো এই যে হারেমের ভেতরে একদিকে বিভিন্ন জায়গা থেকে ধরে নিয়ে আসা মেয়েদের যে গ্লানিময় জীবন, তার পাশাপাশি সেখানে যেসব পুরুষরা বসবাস করে, তাদের জীবনও কিন্তু ছিল একটা বিকৃতির মতো। সেই পুরুষগুলো আসলে কেমন ছিল? বলা হয় যে তাদের কণ্ঠের স্বর মেয়েলি হয়ে যাচ্ছে, তাদের চাওয়া পাওয়া সবকিছু একটা মার্জিনের মধ্যে চলে আসছে, তাদের যে পৌরষ বা পুরুষ সুলভ যে সত্তা, সেটা আস্তে আস্তে লীন হয়ে যাচ্ছে। সো তাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই, তাদের জীবনের আসলে কোনো গন্তব্য নাই। এই যে চরম বিকৃতি, এই বিকৃতিগুলা সমগ্র শতাব্দীগুলা জুড়ে বিরাজমান ছিল। বলা হয় যে এক একটা হারেমে শত শত খোঁজা থাকতো, হাজারে হাজারে খোঁজা থাকতো। এই খোঁজাদের যেই প্রক্রিয়ায় বানানো হইতো, সেটা ছিল আরো নৃশংস। প্রতি 10 জন বা 100 জন কিশোরকে খোঁজা করার পর 5 জন মাত্র জীবিত থাকতো, বাকি সবাই মারা যেত। তার মানে একটা হারেমে যদি 200 জন খোঁজা থাকে, সেই 200 জন খোঁজা বানানোর জন্য কয়েক শত তরুণকে, কিশোরকে বা এক ধরনের বলি দেওয়া হয়েছে। সো হারেমগুলা নানান দিক থেকেই ছিল পৃথিবীর এক অন্ধকারতম প্রান্তর, যেইখান থেকে ওই সময়ের শাসকরা বের হয়ে আসছে, পৃথিবীকে পরিচালনা করার মতো যে পরাক্রান্ত যোদ্ধারা বের হয়ে আসছে। কিন্তু এই জায়গাটার ভেতরে যখন মানুষ তাকায়, আজকের ক্রিটিক্যাল দৃষ্টিকোণ নিয়ে যখন কোনো একজন ইতিহাসবিদ তাকায়, যতখানি না আলো দেখে, তার চাইতেও বেশি দেখে অন্ধকার। এমনকি মুঘল যে হারেম আমাদের এত হাতের কাছে, এত পরিচিত, এই হারেম নিয়েও কিন্তু অদ্ভুত সব বিকট সব গল্প চালু আছে। আমরা খুবই জনপ্রিয় একজন মানুষের উদাহরণ দিয়ে বলতে পারি যে শায়েস্তা খান। বাংলা ভাষায় বা বাংলাদেশে শায়েস্তা খানকে চেনে না এমন কেউই নাই। সম্রাট শাহজাহানের আত্মীয় ছিলেন তিনি। শ্রীপান্থর হারেম পড়তে পড়তে আমি দেখছিলাম যে শায়েস্তা খান জীবনের কোনো একটা পর্বে সম্রাট শাহজাহানের কন্যা জাহানারার সাথে একটা বেয়াদবি করেছিল।
সো জাহানারা সেটার প্রতিশোধ নেয় কিভাবে? সে মুঘল সাম্রাজ্যের দিল্লির যত অভিজাত নারীগণ আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করে, দাওয়াত করে মুঘল হারেমে, সেখানে সমস্ত নারীরা যায় এবং দেখা যাচ্ছে যে জাহানারা, যে শায়েস্তা খানের যে স্ত্রী, তাকে স্পেশালি একটা কর্নারে ডেকে নিয়ে বলে, চলেন আপনার সাথে একটু ওইদিকে হেঁটে আসি। এবং শায়েস্তা খানের স্ত্রীকে নিয়ে জাহানারা হাঁটতে হাঁটতে চলে যায় একটা রুমের সামনে এবং রুমের ভেতর ঠেলে ভেতরে ঢুকিয়ে দেয়। এবং ওই রুমের ভেতরে তখন সম্রাট শাহজাহান মদ খেয়ে মাতাল হয়ে চুর হয়ে বসে আছেন একটা জঙ্গলি বাঘের মতো। শায়েস্তা খানের স্ত্রীকে ভেতরে ঠেলে দিয়ে জাহানারা দরজাটা বাইরে থেকে টান দিয়ে চলে আসে। এবং তারপরে যা হয় বা যা হওয়ার কথা সেটা তো আলাদা করে ব্যাখ্যা করার কিছু নাই। হারেমগুলো আসলে এইরকম অদ্ভুত অন্ধকার, অদ্ভুত বিকৃতি, সেটা খোদাদের দিক থেকে হোক, সেটা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে ধরে নিয়ে আসা যুদ্ধবন্দী মেয়েরা, লুট করে নিয়ে আসা মেয়েরা, এদের যে কান্না, এদের যে গ্লানিময় জীবনে, এদের যে বন্দিত্ব, এগুলাতে সবসময় পূর্ণ ছিল। এবং হারেমে যেই সব সন্তানদের জন্ম হতো, পৃথিবীতে তাদের সবাই কিন্তু বেঁচে থাকার অধিকার পেত না। এই হারেমেরই কোনো একটা ছেলে পরবর্তীতে সিংহাসনের উত্তরাধিকার হতো এবং বাকি সমস্ত ছেলেদের হত্যা করাই ছিল ওর জীবনের একমাত্র লক্ষ্য, তার সিংহাসনকে নিষ্কণ্টক করার একমাত্র উপায়। সো হারেম পৃথিবীর ইতিহাসে এক অন্ধকার, এক গোলক দাদা, যেটার দিকে তাকাইলে আমরা পরাক্রান্ত শাসকদের পেছনের পর্দার পেছনে থাকা অন্ধকার এবং কুৎসিত দিকগুলা দেখতে পারি। এবং এই জিনিসগুলাকে এখনো অনেকেই গৌরব হিসেবে প্রচার করে, গ্লোরি হিসেবে প্রচার করে, যেটাকে আসলে উচিত না। এটাকে সবসময় প্রশ্নবিদ্ধ করা উচিত। আমরা অনেকেই অতীতে ফিরতে চাই, অতীতের বিভিন্ন পরাক্রান্ত শাসকদের গৌরবময় জীবনের কথা বলে আমরা তাদেরকে নতুন করে প্রত্যাশা করি আজকের পৃথিবীতে। আমি সবসময় বলি যে পৃথিবী, এই যে সভ্যতার যে নির্মাণ, সামনের দিকে আগায় যাওয়া, সেটা সবসময় অতীতের যে কোনো পর্বের চাইতেই অধিকাংশ সময়ই ভালো হয়। সো তুমি যদি কখনো অতীতের কোনো শাসকের কাছে কোনো বিশেষ একটা সময়ে ফিরতে চাও, তোমাকে কৈফিয়তটা দিয়ে যেতে হবে যে তুমি যদি সেই যুগে ফিরতে চাও, তাহলে কি ওই রকমই হারেম থাকবে, ওই রকমই মেয়েদের লুট করে নিয়ে এসে হারেমে বন্দি করার ব্যবস্থা থাকবে, ওই রকমই কোনো একটা রাজ্য, কোনো একটা এলাকায় যখন পরাজিত হবে সেই সব মানুষদের বন্দি করে বাজারে বিক্রি করার ব্যবস্থা সহ তুমি ওই সময়টা ফেরাতে চাও কিনা? 2 দিন আগে আমার এক লেখক বন্ধু আমাকে একটা ফটো কার্ড, একটা পত্রিকার কাটিং পাঠায়, যেখানে দেখায় যে সম্রাট আকবরের নামের পেছন থেকে আকবর দ্য গ্রেট শব্দটা কেটে ফেলা হবে। সো এইটা দেখে সে খুবই বিমর্ষ, কারণ সে আকবরকে মহামতি আকবর বলে, আকবর দ্য গ্রেট বলে, এখন থেকে আকবর দ্য গ্রেট বলা হবে না। তো আমি তাকে এইটাই বললাম যে আকবর দ্য গ্রেট না শুধু, সেটা সম্রাট আলেকজান্ডার হোক, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো পরাক্রান্ত যোদ্ধা হোক, সেটা সমুদ্রগুপ্ত হোক, সেটা সম্রাট অশোক হোক, যেই হোক না কেন, যে কোনো শাসককে আসলে গ্রেট বলার আগে আমরা কেন তাকে গ্রেট বলবো এবং তার জীবনে আসলে কতখানি গ্রেটনেস ছিল, কতখানি দখলদারিত্বের মনোভাব ছিল, এগুলা নতুন করে তলায় দেখা দরকার। যদি বিষয়টা এরকম হয় যে একজন শাসকের আগ্রাসী রূপ ব্যাখ্যা করে, আগ্রাসনগুলাকে চিহ্নিত করে তার নাম থেকে গ্রেট শব্দটা কেটে দেওয়া হচ্ছে, সেটা যে কোনো শাসকের ক্ষেত্রে আমি মেনে নিব। কিন্তু আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থায় রাজনীতি তো এতখানি নিরপেক্ষ জায়গায় যায় নাই। দেখা যাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মানুষ অন্য ধর্মগোষ্ঠীর যে শাসক তাকে ক্রিটিসাইজ করতেছে, তার নামকে কলুষিত করার জন্য উপাধিগুলা কেড়ে নিচ্ছে, কিন্তু নিজের ধর্ম সংস্কৃতির যে শাসক একই ধরনের অপরাধী হওয়া সত্ত্বেও তাকে ক্রিটিসাইজ করতে দিচ্ছে না, বরং তাকে নানান ধরনের গৌরবময় তকমা দিয়ে ইতিহাসের এক মহান কাণ্ডারী হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালায়। এই জিনিসগুলা খারাপ। পৃথিবীর এতগুলা শতাব্দী পার হয়ে এত ধরনের উত্থান পতন, এত ধরনের বিপ্লবের পর চিন্তা জগতের এত স্ফুরণ, মহাবিশ্বের দিকে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, এখনো যদি ইতিহাসের এই পর্বগুলা নিয়ে আমরা ক্রিটিক্যালি চিন্তা না করতে পারি, তাহলে এটা জ্ঞান জগতে আমরা আশীর্বাদের চাইতে বরং নতুন অভিশাপেরই জন্ম দিচ্ছি। সো এগুলো নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবা উচিত।